প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন, সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করে ভারতের বিরুদ্ধে তথাকথিত ছায়াযুদ্ধ আসলে একটি সুপরিকল্পিত যুদ্ধ কৌশল। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের আপোষহীন নীতি সম্পর্কে সর্বত্র প্রচার চলছে। বহুদলীয় প্রতিনিধি দল সীমান্তের অপর প্রান্ত থেকে পাকিস্তানের সন্ত্রাসবাদে মদদ দেওয়ার নানা তথ্য তুলে ধরছে। আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়ে 15ই সেপ্টেম্বর করা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেছেন, ঐতিহ্যবাহী মূল্যবোধকে সংরক্ষিত রেখে ভবিষ্যৎমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। ফরাসি ওপেন টেনিস টুর্নামেন্টে জাপানের আলেকজান্ডার ইয়ারেভ দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পাহেলগাঁওয়ের সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করেছে যে ভারতের বিরুদ্ধে তথাকথিত ছায়াযুদ্ধ আসলে একটি সুপরিকল্পিত যুদ্ধ কৌশল। গুজরাটের গান্ধীনগরে মহাত্মা মন্দিরে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, 6 মের অভিযানের পর ভারতকে আর পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদের কার্যকলাপের প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই। পাকিস্তানের মানুষরা নিজেরাই প্রমাণগুলি তুলে ধরছেন। 1960 সালে সিন্ধু জল চুক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, জম্মু কাশ্মীরের বাঁধগুলি পরিষ্কার বা পলিমুক্ত করা হবে না বলে সেই সময় শর্ত দেওয়া হয়। স্বাধীনতার অমৃতকালে উন্নত ভারত গড়ার স্বপ্ন অর্জনে কোনো আপোষ করা হবে না। এই স্বপ্ন বাস্তবায়নে প্রতিটি নাগরিককে তাদের ভূমিকা পালন করতে হবে। ভারতকে বিশ্বের প্রথম 3টি অর্থনীতির মধ্যে একটি করে তোলার জন্য দ্বিতীয় এবং তৃতীয় স্তরের শহরের অর্থনৈতিক উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দেশবাসীকে ভারতের তৈরি পণ্য ব্যবহার করার আহ্বান জানান। এর আগে প্রধানমন্ত্রী গান্ধীনগরে মহাত্মা মন্দিরে 5,536 কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের আপোষহীন নীতি সম্পর্কে সর্বত্র প্রচার চলছে। ভারতের বহুদলীয় প্রতিনিধি দল বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, সাংসদ, বুদ্ধিজীবী, সংবাদ মাধ্যম এবং নাগরিক সমাজের কাছে সীমান্তের অপর প্রান্ত থেকে পাকিস্তানের সন্ত্রাসবাদে মদদ দেওয়ার নানা তথ্য তুলে ধরছে। জেডিইউ সাংসদ সঞ্জয় ঝার নেতৃত্বে একটি সর্বদলীয় প্রতিনিধি দল, সিঙ্গাপুরের বিদেশমন্ত্রী, কয়েকজন সাংসদ, চেম্বার অফ কমার্সের প্রতিনিধি দল এবং বাণিজ্য জগতের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় করেছেন। দলের সদস্যরা আবারও জানিয়েছেন, ভারত একটি শান্তিপ্রিয় দেশ এবং পাকিস্তানের যে কোনো সন্ত্রাসবাদী কাজকর্মকে যুদ্ধ হিসেবে বিবেচনা করা প্রয়োজন। ডিএমকে সাংসদ কানিমোড়ির নেতৃত্বে আরেকটি প্রতিনিধি দল স্লোভেনিয়ার লুবলিয়ানায় জাতীয় পরিষদের সভাপতি মার্কো লট্রিকের সঙ্গে মত বিনিময় করেন। সন্ত্রাসবাদের প্রতি আপোষহীন নীতি এবং অপারেশন সিন্দুরের প্রেক্ষিতে ভারতের দৃঢ় অবস্থানের প্রসঙ্গটি তারা তুলে ধরেন। বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য establishment blesses the terrorists in Pakistan. পাকিস্তানের জঙ্গিদের সমর্থনের বিষয়টি সকলের কাছে তুলে ধরতে অন্যান্য প্রতিনিধি দলও বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছে। বৈচিত্র্যের মধ্যে ঐক্যই ভারতের আবহমান কালের ঐতিহ্য এবং ভারতের নাগরিক হিসেবে তিনি গর্বিত বলে মত প্রকাশ করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তবলাবাদক পণ্ডিত তন্ময় বসু। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এক বার্তায় তিনি আকাশবাণীকে বলেন, কাজের সূত্রে বেশিরভাগ সময় বিদেশের মাটিতে থাকতে হলেও তার মন থাকে দেশেই। ভারতীয় হিসেবে আমি গর্বিত। আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের সৈনিকদের, অক্লান্ত পরিশ্রম করেন, দেশের জন্য প্রাণ দেয়। তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা প্রণাম। আমরা সবাই একসাথে ভারতবর্ষের
অখণ্ডতা, সার্বভৌমত্ব রক্ষা করব at any cost. This is my request, my plea to everybody. অপারেশন সিন্দুর ও পাহেলগাঁও হামলার ইস্যুতে সংসদে বিশেষ অধিবেশন ডাকার জন্য তৃণমূল কংগ্রেস সংসদীয় দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছে। দলের সাংসদরা আজ নতুন দিল্লিতে এই নিয়ে বৈঠক করেন। পরে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার পাহেলগাঁও হামলার ঘটনায় গোয়েন্দা ব্যর্থতার সঙ্গে হামলাকারীদের এখনো পর্যন্ত কেন ধরা গেল না সেই প্রশ্ন তোলার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল আজ লোকসভায় অধ্যক্ষের সঙ্গে দেখা করেন বলে দলীয় সূত্রে জানা গেছে। 2025-26 অ্যাসেসমেন্ট ইয়ারে আয়কর রিটার্নের দাখিলের সময়সীমা 31 জুলাই থেকে বাড়িয়ে 15 সেপ্টেম্বর করা হয়েছে। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আয়কর রিটার্নের ফর্ম ও কর মূল্যায়ন ব্যবস্থাপনাকে উন্নত করা এবং উৎসমূল থেকে কেটে নেওয়া করের পরিমাণ ও তার বিবৃতি আরো ভালোভাবে প্রকাশ করতে কর রিটার্নের সময়সীমা বৃদ্ধি করা হলো। এর ফলে করদাতারা বিনা ঝঞ্ঝাটে রিটার্ন দাখিল করতে পারবেন বলে পর্ষদ উল্লেখ করেছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, ঐতিহ্যবাহী মূল্যবোধকে সংরক্ষিত রেখে ভবিষ্যৎমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে 2020 সালের জাতীয় শিক্ষানীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে মিডিয়া নেটওয়ার্কস এডুকেশন কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে শ্রী প্রধান বলেন, জাতীয় শিক্ষানীতি এক দূরদর্শী পরিকাঠামোর উপর ভিত্তি করে তৈরি হয়েছে। এর মাধ্যমে ভারতের ভবিষ্যৎ শিক্ষা এক সুনির্দিষ্ট আকার নেবে। ভারত শিক্ষাক্ষেত্রে ব্যাপকতা, পরিকাঠামো আধুনিকীকরণের দিক দিয়ে অভাবনীয় উন্নতি করেছে। 5 থেকে 23 বছর বয়সী 30 কোটির মতো পড়ুয়া দেশের শিক্ষাক্ষেত্রে সংস্কারের তাৎপর্যকে তুলে ধরেছে বলেও উল্লেখ করেন মন্ত্রী। এমব্লেমস অ্যান্ড নেমস প্রিভেনশন অফ ইমপ্রপার ইউজ আইন 1956 অধীনে বীর সাভারকারের নাম তালিকাভুক্ত করার একটি আবেদন সুপ্রিম কোর্ট আজ খারিজ করে দিয়েছে। আবেদনকারীর যুক্তি অনুযায়ী বিরোধী দলনেতা রাহুল গান্ধী অপমানজনক মন্তব্য করে সাভারকার সহ অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের সম্মানহানি করেছেন, যা তরুণ প্রজন্মের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। আবেদনকারীর দাবি, রাহুল গান্ধীর মন্তব্য মৌলিক কর্তব্য লঙ্ঘন করার পাশাপাশি দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে ক্ষুণ্ণ করেছে। উল্লেখ্য, প্রধান বিচারপতি বি আর গাভাই এবং এজি মাসির বেঞ্চ এই আবেদন খারিজ করে দিয়ে বলেন, আবেদনকারীর মৌলিক অধিকার খর্ব করা হয়নি। অস্ট্রেলিয়ার সিডনি শহরে ধূলিঝড়ের কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় দেশজুড়ে স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। নিউ সাউথ ওয়েলস স্বাস্থ্য দপ্তর কিছু অঞ্চলে বাতাসের গুণমান অত্যন্ত নিম্ন হওয়ায় এই সতর্কতা ঘোষণা করেছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আগেই পূর্ব উপকূলে বন্যা কবলিত অঞ্চলের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেন। জামাত এ ইসলামী নেতা এটিএম আজহারুল ইসলামকে আজ মুক্তি দিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট। 1971 সালের মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ছিলেন তিনি। বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের বেঞ্চ এই রায় দেয়। এটিএম আজহারুলের বিরুদ্ধে রংপুরে 1256 জনকে খুন, 17 জনকে অপহরণ ও 13 জন মহিলাকে ধর্ষণের অভিযোগ ছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2014 সালে তাকে প্রাণদণ্ড দেয়। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এটিএম আজহারুল। প্যারাগুয়ের রাষ্ট্রপতি সান্টিয়াগো পেনা প্যালিসিওস আগামী মাসের 2 তারিখে 3 দিনের ভারত সফরে আসছেন। সঙ্গে থাকবেন বিভিন্ন মন্ত্রী, উচ্চপদস্থ আধিকারিক ও শিল্প বাণিজ্য জগতের এক প্রতিনিধি দল। এক বিবৃতিতে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, এটিই হবে রাষ্ট্রপতি পেনার প্রথম ভারত সফর এবং প্যারাগুয়ের কোন রাষ্ট্রপতির দ্বিতীয় সফর। প্রেসিডেন্ট পেনা 2 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। ফরাসি ওপেন টেনিস টুর্নামেন্টে জার্মানির আলেকজান্ডার জেভেরেভ দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। তিনি আজ প্রথম রাউন্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের লার্নার তিয়েনকে 6-3, 6-3, 6-4 সেটে পরাজিত করেন। সার্বিয়ার নোভাক জোকোভিচও আজ মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাকেনজি ম্যাকডোনাল্ডের মুখোমুখি হবেন। শেষে বিশেষ খবর আরো একবার। প্রধানমন্ত্রী বলেছেন, সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করে ভারতের বিরুদ্ধে তথাকথিত ছায়াযুদ্ধ আসলে একটি সুপরিকল্পিত যুদ্ধ কৌশল। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের আপোষের নীতি সর্বত্র প্রচার চলছে। বহুদলীয় প্রতিনিধি দল সীমান্তের অপর প্রান্ত থেকে পাকিস্তানের সন্ত্রাসবাদে মদদ দেবার নানা তথ্য তুলে ধরছে। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ। বিশেষ খবর আরো একবার।